হ্যালো, আসসালামু আলাইকুম। যারা লাইভ ক্লাসে জয়েন করেছেন এবং অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে, খুবই দুঃখ প্রকাশ করছি যে আমি এতক্ষণ আসলে ক্লাসের লিঙ্কটা দুটা লিঙ্ক হয়ে গেছে আমাদের, মানে একই ক্লাসের দুটি লিঙ্ক হয়ে গেছে। সো একটা লিঙ্কে আপনারা ক্লাসে এসেছেন, আমি যে লিঙ্কটা এখনও হয়নি, আমি সেই লিঙ্কে প্রবেশ করেছি। মানে দুইভাবে দুই মাধ্যম তৈরি হয়ে গেছে, দুটি লিঙ্ক তৈরি হয়ে গেছে, যে কারণে একটু ঝামেলা হয়েছে। আপনারা যে এখানে ক্লাসে আসছেন, আমি অন্য একটা ক্লাসে চলে গেছি, মানে ক্লাস লিঙ্ক দুইটা হয়ে গেছে, একই সাথে দুই জায়গায় দুটি লাইভ শুরু হওয়ার, মানে একটা আপকামিং হবে এবং আরেকটা কন্টিনিউ চলছে। আপনারা আপকামিংয়ে পড়ে গেছেন, আর আমি যেটা কন্টিনিউ চলছে সেটাতে এতক্ষণ ক্লাস নিচ্ছিলাম। ওকে, সো একটু ভুল হয়ে গেছে। সো একটু জানান, যারা ক্লাসে আছেন একটু দ্রুত জানান যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা বা আমাদের স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। ওকে, সো এখন শুনতে পাচ্ছেন, দেখা যাচ্ছে। আমি আসলে এতক্ষণ ক্লাস শুরু করে দিয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ক্লাস শুরু করার পর আমি অন্য একটা লিঙ্কে চলে গেছি, যে কারণে আপনাদেরকে আমি শো করতে পারিনি বা আপনারা আমার ক্লাস দেখতে পান নাই। হ্যাঁ, শুনতে পাচ্ছেন, মানে এতক্ষণ আমি ক্লাসে ছিলাম, কিন্তু অন্য একটা লিঙ্কে আমি চলে গেছি। এখানে দুইটা লিঙ্ক ক্রিয়েট হয়েছে, সো একটু মিস্টেক হয়ে গেছে। তো এতক্ষণ পর আমি আপনাদেরকে খুঁজে পাইছি যে আপনারা এই লিঙ্কে আছেন, ঠিক আছে। সো আশা করি এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন এবং শোনা যাচ্ছে। বলছেন স্যার, কাউন্টেবল আনকাউন্টেবল নাউন নিয়ে একটু বলবেন, বুঝার বা চেনার উপায় কি? ক্লিয়ার বলেছেন। সো নর্মালি আমরা কাউন্টেবল জানি কি গণনা করা যায়, আনকাউন্টেবল হচ্ছে কি গণনা করা যায় না। আমরা আপনাকে ট্রেডিশনাল এবং মডার্ন গ্রামার অনুযায়ী কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনগুলো কারা কারা হয় তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি। সো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনগুলো কারা কারা হয় সেটার উপর ডিপেন্ড করে আপনার টেকনিকটা পেয়ে যাবেন, ঠিক আছে। কাদেরকে গণনা করা যায়, কাদেরকে প্লুরাল করা যায়, সেটার উপর ডিপেন্ড করে আপনি কি করতে পারবেন, কাউন্টেবল এবং আনকাউন্টেবলের ওই চার্টটা একটু ভালো করে খেয়াল করবেন, আপনি দেখবেন ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা আজকে যে ক্লাসটি করব বলে সিদ্ধান্ত নিয়েছি সেটি হচ্ছে কি, ক্লাস একের এ পার্ট 3। সো আমরা আজকের ক্লাসে সরাসরি চলে যাই। আমরা অনেকক্ষণ আপনাদের ওয়েট করেছি, সেই সাথে অনেক সময় নষ্ট হয়েছে, সে কারণে আমরা খুবই দুঃখ প্রকাশ করছি। আসলে এটা মানে আমারও যে টাইম নষ্ট হলে আমার খুব ভালো হয় এরকম না, আমারই ক্ষতি হয়। টাইম নষ্ট হলে আরেকটা ক্লাস আছে, সেখানে আমার হতে হয়, কথা শুনতে হয়। সো যাই হোক, ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা আজকে যে ক্লাসটি করব সেটি হচ্ছে একের এ। এই ক্লাসটাকে আমরা 3টা পার্ট করেছি। পার্ট 1 আমরা অলরেডি ক্লাস করেছি, পার্ট 2 আমরা অলরেডি ক্লাস করে ফেলেছি। সো পার্ট 1-এ আমরা আলোচনা করেছিলাম ফর্ম ইউনিট, ফাংশন ইউনিট, এই ধরনের বিভিন্ন বিষয় আলোচনা করেছিলাম। পার্ট 2-তে আমরা ফর্ম ইউনিটটাকে কতগুলো ভাগে ভাগ করেছি, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এইভাবে। সো আমরা পার্ট 2-তে নাউনের ব্যাপারটা শিখেছিলাম, নাউন অ্যান্ড ইটস কাইন্ডস নিয়ে আলোচনা করেছি। এখন আমরা যে ক্লাসটি করতে যাচ্ছি সেটি হচ্ছে পার্ট 3, এবং পার্ট 3-তে আমরা আলোচনা করব আপনার নাউনের পর যে অংশটা আছে সেটা হচ্ছে কি, প্রোনাউন অ্যান্ড ইটস কাইন্ড, ঠিক আছে। তার মানে আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম কি, যে নাউন অ্যান্ড ইটস কাইন্ডস, সেকেন্ড ক্লাসে এটা শিখেছি। তো আমরা আজকে থার্ড ক্লাসে শিখতে যাচ্ছি প্রোনাউন অ্যান্ড ইটস কাইন্ডস। সো প্রোনাউন ব্যাপারে আমরা কি জানি বা প্রোনাউন সম্পর্কে কতটুকু জানি, কতটুকু দরকার, এই ব্যাপারটা আমরা আজকের ক্লাসে আলোচনা করতে যাচ্ছি। সো আমরা শুরুতেই আপনার প্রোনাউনের কাইন্ডসে চলে আসি। প্রোনাউনকে আমরা অনেকভাবে ভাগ করতে পারি, অনেকভাবে ভাগ করা যায় প্রোনাউনকে। সো দেখুন, প্রথমেই আমরা প্রোনাউনের একটা ক্যাটাগরি করব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন মানে কি?
পার্সোনাল প্রোনাউন মানে হচ্ছে যে আমরা যেসব ব্যক্তি বা বস্তুকে আমরা কি করি, সাবজেক্ট অবজেক্ট করি, সাবজেক্ট অবজেক্ট বানাই, অর্থাৎ যারা কর্তা হিসাবে কাজ করে বা কর্ম হিসেবে কাজ করে তাদেরকে আমরা কি প্রোনাউন বলি, পার্সোনাল প্রোনাউন বলি। কর্তা বা কর্ম বা মানে সাবজেক্ট অবজেক্ট হিসেবে যারা কাজ করে তাদেরকে আমরা পার্সোনাল প্রোনাউন বলি। সো প্রোনাউনের অনেকগুলো ক্যাটাগরির মধ্যে আমরা প্রথমে এক ঝলকে আপনাদেরকে প্রোনাউনের ক্যাটাগরিটা একটু পিডিএফ থেকে দেখাই যে কতগুলো প্রোনাউনের ক্যাটাগরি বা টাইপস হতে পারে। সো দেখুন আমরা প্রথমে এখানে দেখাচ্ছি আপনাকে যে প্রোনাউন অ্যান্ড ইটস কাইন্ডস। দেখুন কি কি প্রকার হতে পারে। প্রথমটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, possessive pronoun, reflexive pronoun, intensive pronoun, interrogative pronoun, relative pronoun, demonstrative pronoun, distributive pronoun, indefinite pronoun, reciprocal pronoun. সো আমরা আশা করি এখানকার টুকটাক বিষয় আপনারা অনেকগুলো বিষয় হয়তো ম্যাক্সিমাম বিষয় হয়তো জানেন এবং কিছু জিনিস হয়তো জানেন না। তো আমরা জানেন এবং না জানেন সবগুলো বিষয়ের এভারেজ পয়েন্ট থেকে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। অর্থাৎ ধরে নিলাম যে সবাই টুকটাক জানেন বাট ভালো জানেন না বা পুরোপুরি জানেন না, সেই হিসেবে আমরা একটা অ্যাভারেজ পয়েন্ট থেকে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো আমরা প্রথমেই যে ব্যাপারটা আলোচনা করব সেটা হচ্ছে এই পার্সোনাল প্রোনাউন নিয়ে একটু আলোচনা করব। যেহেতু আমাদের কোর্সটা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের, সে কারণে আমরা বেসিক যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলোতে যাতে আপনার মানে সুস্পষ্ট একটা দক্ষতা থাকে, সেই জন্য আমরা একদম পার্সোনাল প্রোনাউন থেকে আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো প্রোনাউনের আমরা জানি প্রোনাউনের সংজ্ঞা হচ্ছে কি, প্রোনাউনের সংজ্ঞা হচ্ছে যা নামের পরিবর্তে বসে তাই হচ্ছে কি প্রোনাউন। নামের পরিবর্তে যা বসে তাকে আমরা প্রোনাউন বলে জানি। সো এই খাতিরে প্রোনাউনকে আমরা এই নামের পরিবর্তে যা যা বসে তাদেরকে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। এর মধ্যে প্রথমটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, এবং পার্সোনাল প্রোনাউন হচ্ছে সেটা যেটা আমরা কি করি যে স্পেসিফিক কিছু নাউন্স আছে। স্পেসিফিক কিছু নাউন বলতে আমরা বুঝি যে স্পেসিফিক নাউন বলতে যেমন ধরেন কোনো একটা ব্যক্তির নাম, সো এই ব্যক্তির নামের পরিবর্তে যা বসবে সেটা হচ্ছে কি প্রোনাউন। স্পেসিফিক যেটা মানে বিশেষভাবে আমরা যাদেরকে চিনি সেটা হচ্ছে কি স্পেসিফিক নাউন, এবং স্পেসিফিক নাউনের পরিবর্তে যাদের আমরা বসাই তাদেরকে আমরা বলা হয় পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের আবার অনেকগুলো ক্যাটাগরি আছে। সো প্রথমেই দেখুন আমরা পার্সোনাল প্রোনাউনের ক্যাটাগরিটা আপনাদের কাছে আলোচনা করতে যাচ্ছি। পার্সোনাল প্রোনাউনের কী কী ক্যাটাগরি হতে পারে, যেমন দেখুন আমি যদি একটা ব্যক্তির নাম বলি, যেমন ধরেন ব্যক্তির নাম হচ্ছে রাজীব, এটা হচ্ছে নাম, তাহলে এটা কি স্পেসিফিক একটা মানুষের নাম। সো এই ক্ষেত্রে এই রাজীব শব্দটার পার্সোনাল প্রোনাউন কত রকমের হতে পারে। যেমন প্রথমেই দেখুন রাজীব শব্দটার সাবজেক্টিভ একটা প্রোনাউন হতে পারে। সাবজেক্টিভ প্রোনাউন রাজীবের কি হবে, সাবজেক্টিভ প্রোনাউন হবে হি। এই রাজীব প্রোনাউনের একটা অবজেক্টিভ প্রোনাউন হতে পারে। অবজেক্টিভ প্রোনাউন কি, অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে আপনার হিম। এই রাজীব প্রোনাউনের একটা পসেসিভ প্রোনাউন হতে পারে। পসেসিভ প্রোনাউন দেখুন রাজীব শব্দটার একটা পসেসিভ প্রোনাউন হতে পারে। পসেসিভ প্রোনাউন বলতে আমরা কি বুঝি, যে তার কোনো কিছু নিয়ে কথা বলতে পারে, সে, হি, অবজেক্ট তাকে, হিম, আর এখানে পসেসিভ প্রোনাউন হচ্ছে তার কিছু নিয়ে কথা বলতে পারে। যেমন আমরা বলি হিজ মানে হচ্ছে কি তার, পসেসিভ প্রোনাউন, ঠিক আছে। এই পসেসিভ প্রোনাউন আবার দুই ধরনের হয়। কয় ধরনের হয়, পসেসিভ প্রোনাউন আবার দুই ধরনের হয়। খেয়াল করেন পসেসিভ প্রোনাউনের দুই ধরনের কি কি, একটা হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট, যেটা ডিপেন্ড করে, আরেকটা হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট, যেটা ডিপেন্ড করে না, স্বাধীনভাবে এটা সেন্টেন্সে বসতে পারে। ইন্ডিপেন্ডেন্ট পসেসিভ প্রোনাউন আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট পসেসিভ প্রোনাউন। যেমন ধরেন আমি যদি হিজ বলি, হিজ হচ্ছে কি তার, এই হিজ বলার পর আপনার অবশ্যই একটা নাউন লাগবে, নয়তো আপনি এটাকে বসাতে পারবেন না। এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট প্রোনাউন। ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন কোনটা, ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন হচ্ছে যেটার আপনার কি না কার উপর ডিপেন্ড করে না। তবে এখানে হিজের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট একই জিনিস, ঠিক আছে, কি একই জিনিস, দুটা একই জিনিস, এখানে কোনো পার্থক্য নাই। তবে পার্থক্য আছে কার মধ্যে, পার্থক্য আবার আছে আপনার অন্যান্য প্রোনাউনের মধ্যে। যেমন রাজীব ধরেন আমি নিজে হলে, রাজীব যদি আমি নিজে হতাম তাহলে সাবজেক্টিভ প্রোনাউন হতো কি, সাবজেক্টিভ প্রোনাউন হতো আই। অবজেক্টিভ প্রোনাউন হতো কি, অবজেক্টিভ প্রোনাউন হতো মি। ডিপেন্ডেন্ট প্রোনাউন হতো কোনটা, ডিপেন্ডেন্ট পসেসিভ প্রোনাউন হতো কোনটা, মাই।
এখন দেখুন মাই শব্দটা কোথাও আপনি এককভাবে বসাতে পারবেন না, মাইয়ের পর অবশ্যই আপনার একটা নাউন বসাতে হবে, যেমন মাই পেন, মাই বুক, এইভাবে, ঠিক আছে। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন কোনটা? ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন হচ্ছে মাইন। মাইন, দেখুন এটার মধ্যে একটা পার্থক্য আছে, মাই থেকে মাইন, বাট হিজের ক্ষেত্রে না এটাও যা এটাও তা। যদি ডিপেন্ডেন্ট হয় তাহলে একটা নাউন অ্যাড করতে হয়, যদি ডিপেন্ডেন্ট না হয় তাহলে সরাসরি এটাকেই লিখতে হয়। সো ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন হিজ, ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন মাইন, এই জিনিসগুলো আমাদের জানতে হবে, ক্লিয়ারলি একটা কনসেপ্ট থাকতে হবে, যেহেতু আমরা বেসিক থেকে একদম যাচ্ছি যাতে নিখুঁতভাবে সেন্টেন্স লিখতে পারি সেজন্য। সো এটা গেল। এরপর দেখুন এখানে আমরা এই প্রোনাউনগুলোকে আরেকটা ক্যাটাগরিতে ভাগ করেছি, সেটার নাম দিয়েছি প্রেপোজিশনাল প্রোনাউন। নাম কি? নাম হচ্ছে প্রেপোজিশনাল প্রোনাউন। মানে এগুলো প্রেপোজিশনের সাথে ম্যাক্সিমাম ক্ষেত্রে বসে থাকে। প্রেপোজিশনাল প্রোনাউন কি কি? প্রেপোজিশনাল প্রোনাউনগুলো হলো আপনার যেমন সামথিং অফ মাইন, সামথিং অফ মাইন, ঠিক আছে, সামথিং অফ হিজ, ঠিক আছে। যেমন ধরেন আ ফ্রেন্ড অফ মাইন, আ ফ্রেন্ড অফ হিজ। ফ্রেন্ড অফ মাইন্ড মানে কি? আমার এক বন্ধু। এই যে অফ প্রেপোজিশন যুগে যে প্রোনাউনটা আমরা ব্যবহার করি সেটা একটা ক্যাটাগরি আমরা এখানে করেছি, ঠিক আছে। সো এখানে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপর আমরা এই প্রোনাউনটাকে আরেকটা ক্যাটাগরিতে ভাগ করেছি। এই প্রোনাউনটাকে আরেকটা যে ক্যাটাগরিতে ভাগ করেছি সেটা হচ্ছে কি? সেটার নাম হচ্ছে আপনার রিফ্লেক্সিভ প্রোনাউন। কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। সরি, এটার নাম হচ্ছে কম্পাউন্ড প্রোনাউন। কি এটা? কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন। দেখুন নামটা ভালো করে খেয়াল করেন, আমরা একটা ক্লাসে সব বিষয় নিয়ে আসছি। কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন। কেন কম্পাউন্ড লেখা হয়েছে? কারণ এই প্রোনাউনগুলো একটু যৌগিক টাইপের। এই দুইটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউনকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আপনার রিফ্লেক্সিভ প্রোনাউন এবং আরেকটা হচ্ছে আপনার ইনটেনসিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ এবং কি ইনটেনসিভ প্রোনাউন। খেয়াল করেন, রিফ্লেক্সিভ এবং ইনটেনসিভ প্রোনাউনকে আমরা কম্পাউন্ড প্রোনাউন বলছি কেন? কারণ এইসব প্রোনাউন আপনার দুটা শব্দযোগ হয়। যেমন মাই একটা শব্দ, সেটার সাথে যুক্ত হচ্ছে সেলফ, যে কারণে শব্দটা হচ্ছে মাই সেলফ, ঠিক আছে। হিম একটা শব্দ, এটার সাথে সেলফ যুক্ত হয়েছে কি? হিম সেলফ। এই কারণে এই প্রোনাউনগুলোকে বলা হয় আপনার কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন। এবং এগুলো ব্যবহারের উপর ডিপেন্ড করে কখনো কখনো রিফ্লেক্সিভ হয়, আবার কখনো কখনো ইনটেনসিভ হয়। সো মোটামুটি আমরা এই চার্টের মধ্যে আপনি জগতে অর্থাৎ নামের পরিবর্তে যত শব্দ আমরা ইউজ করি, নামের পরিবর্তে যতগুলো প্রোনাউন আমরা ইউজ করি, সবগুলো প্রোনাউনের বিভিন্ন জায়গায় কীরকম অবস্থা হবে, কীরকম চেহারা হবে, সেই ব্যাপারটা আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যেমন সাবজেক্ট হলে আই হবে, অবজেক্ট হলে মি হবে, পসেসিভ প্রোনাউন ডিপেন্ডেন্ট হলে হবে মাই, ইন্ডিপেন্ডেন্ট হলে হবে মাইন। পসেসিভ প্রেপোজিশনাল প্রোনাউন হলে হবে সামথিং অফ মাইন। আর যদি কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন হয় তাহলে এদিকে আপনার রিফ্লেক্সিভ হতে পারে, আবার ইনটেনসিভও হতে পারে। সো রিফ্লেক্সিভ হলো মাইসেলফ, ইনটেনসিভ হলো মাইসেলফ। এখানে শব্দগতভাবে কোনো পার্থক্য নাই, তবে অর্থগতভাবে অনেক পার্থক্য রয়েছে। সো আমরা এই ব্যাপারটা আপনাদের বোঝাতে চেয়েছি। আমরা এখন পিডিএফ থেকে এটার হোল ব্যাপারটা দেখে নিচ্ছি। পিডিএফ থেকে আপনারা যখন হাতে পিডিএফটা পাবেন তখন আরও ভালো করে দেখে নেবেন। আমাদের হেডলাইনটা হচ্ছে কি? exclusive chart on pronouns and their forms in different position of sentence. সেন্টেন্সের বিভিন্ন পজিশনে এগুলোর কি কি ফর্ম হবে, ঠিক আছে। যারা একটু জানেন ভালো, বুঝেন ভালো, স্কিপ করতে বলবেন, আমি স্কিপ করে সামনের দিকে চলে যাব, ঠিক আছে। যদি জানেন যে হ্যাঁ এগুলো আমাদের জানা আছে বা দেখে নিব, ঠিক আছে। যত দ্রুত আমরা কোর্স শেষ করতে পারি আমাকে একটু বলবেন, রেসপন্স দিবেন, তাহলে আমি দ্রুত সামনের দিকে যাব। একই জিনিস যেটা আপনারা পারেন সেটা নিয়ে আমি নিজেও আলোচনা করতে চাই না। তো দেখুন ব্যাপারটা আমি এখানে খুব সুন্দর করে চার্টের মধ্যে সব কিছু নিয়ে আসছি, যাতে আপনি লিখতে গেলে বা আপনার যে কমন যে বেসিক যে নলেজটা থাকা দরকার, যেগুলো যাতে ভুল না হয় আর কি, সেজন্য আমরা এখানে রেখেছি। তো প্রথমটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, দ্বিতীয়টা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, এখানে হচ্ছে পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউনকে দুই ভাগে ভাগ করেছি, নাম দিয়েছি ডিপেন্ডেন্ট প্রোনাউন। এটাকে আরও কিছু নামকরণ করা হয়, পসেসিভ অ্যাডজেক্টিভ বলা হয় এটাকে, আবার এটাকে ডিটারমিনারও বলা হয়। এদিকে দেখুন ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন বলা হচ্ছে,
এটাকে নমিনাল প্রোনাউনও বলা হয়, এটাকে ডাবল পসেসিভও বলা হয়। বিভিন্নভাবে নামকরণ করা যায়, এগুলো আপনারা ভালো করে শিখবেন। এখানে দেখুন প্রেপোজিশনাল প্রোনাউন, ঠিক আছে, প্রেপোজিশনাল প্রোনাউন। এরপর দেখুন এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এখানে হচ্ছে আপনার ইন্টেন্সিভ প্রোনাউন, সেম স্ট্রাকচার যেমন মাইসেলফ, বাট অর্থগতভাবে এরা কখনো ইন্টেন্স হয় আবার কখনো কখনো রিফ্লেক্স হয়। আমরা এগুলো নিয়ে আলোচনা করব ডিটেলসে, ঠিক আছে। সো এইখানে পুরো চার্টের মধ্যে আপনি যদি খেয়াল করেন দেখবেন যে এই চার্টটার মধ্যে প্রত্যেকটা মানে প্রোনাউনের আইয়ের, ইউয়ের, উইয়ের, হিয়ের, শিয়ের কি ফর্ম হতে পারে প্রত্যেকটা ফর্ম এখানে দেওয়া আছে এবং অনুবাদ করা আছে। আপনি একটু ভালো করে পড়বেন দের কি হতে পারে। এরপর দেখুন ইট যে শব্দটা আছে এটা একটা প্রোনাউন, এটা বস্তুবাচক ইতর প্রাণীবাচক শব্দের প্রোনাউন হয়ে থাকে। এই ইটকে আমরা বিভিন্ন ফর্মে লিখতে গেলে কিভাবে বসবে, এখানে দুটি জায়গায় ক্রস আছে, দুটি জায়গায় তার কোনো ফর্ম নেই। এটা কি ফর্ম? এটা হচ্ছে আপনার ডাবল পসেসিভ অর ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন নেই, ইটের কোনো ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন নেই, ঠিক আছে, ইটের কোনো ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন নেই এবং ইটের কোনো প্রেপোজিশনাল প্রোনাউনে নেই, ঠিক আছে। তো এটা আবার আছে ইটসেলফ, এটা হচ্ছে কি রিফ্লেক্সিভ আর ইন্টেন্সিভ প্রোনাউন। তারপর দেখুন দ্যাট যখন প্রোনাউনটা সাবজেক্ট হিসেবে বসে দ্যাট, অবজেক্ট হিসেবে বসলেও দ্যাট, কিন্তু যদি পসেসিভ হয় তাহলে সেটা আবার ইটস, পসেসিভ হলে কি ইটস সামথিং, ঠিক আছে। আর এখানে আপনার ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউনটা নেই, এখানে আপনার প্রেপোজিশনাল প্রোনাউনটা নেই। আর তারপর দেখুন কিছু আছে আপনার সাবজেক্টিভ কোশ্চেন মানে ইন্টারোগেটিভ প্রোনাউন আছে, যেটা সাবজেক্ট হলে বসে হু, উইচ অথবা হোয়াট, এরা সাবজেক্ট হিসেবে বসে। আর যদি এদেরকে আপনি অবজেক্ট করেন এগুলোকে বলা হয় কি ইন্টারোগেটিভ প্রোনাউন মানে প্রশ্নকারী প্রোনাউন। হু, উইচ, হোয়াট এরা প্রশ্ন করে এবং এরা কি সাবজেক্ট পজিশনে বসে। হুম, উইচ, হোয়াট এরা প্রশ্ন করে এবং এরা অবজেক্ট পজিশনে বসে। হুজ প্রশ্ন করে এবং এরা পসেসিভ প্রোনাউনে বসে। কোন ধরনের পসেসিভ? ডিপেন্ডেন্ট পসেসিভ, কারণ হুজের পর একটা সামথিং বা নাউন এখানে লাগবেই, নাউন ছাড়া এই হুজ বসতে পারে না, যে কারণে এটাকে আমরা ডিপেন্ডেন্ট প্রোনাউন বলে থাকি। এই হুজের কোনো ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন নেই, যে কারণে এখানে ক্রস, বাকি একটাও নেই, যে কারণে এগুলোকে ক্রস দিয়ে আমরা চিহ্নিত করেছি। এখন যদি কোনো একটা নাম পাই তাহলে সেই নামেরও অনেকগুলো ফর্ম হয়, যেমন সাবজেক্টিভ রাজীব হয়, সেটার অবজেক্টিভও রাজীব হয়। পসেসিভ হয় কি রাজীবস সামথিং, ইন্ডিপেন্ডেন্ট পসেসিভ হয় কি রাজীবস, ঠিক আছে। আর প্রেপোজিশনাল হয় কি সামথিং অফ রাজীবস। আর এদিকে আপনার যেটাকে ইনটেন্সিভ আর রিফ্লেক্সিভ প্রোনাউন বলি সেটা হচ্ছে হিমসেলফ। ওকে, এই ছিল আমাদের এক্সক্লুসিভ চার্টটা। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে না পারেন দ্রুত জানাবেন আমাকে, আমরা এখানে আপনাদেরকে চার্টটির মাধ্যমে পুরো ব্যাপারটা ক্লিয়ার করেছি যে কতভাবে ভাগ করা যায় কতভাবে। তো দেখুন আমরা এখানে এই ব্যাপারটা বুঝেছি কিনা, পসেসিভ প্রোনাউনের দুটা ক্যাটাগরি বুঝেছি কিনা। পসেসিভ প্রোনাউনের আমরা এখানে দুটা ক্যাটাগরি করেছি, যে পসেসিভ প্রোনাউনকে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্টে দুটো ভাগে ভাগ করা যায়। আমরা আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি। পসেসিভ প্রোনাউনের যে মেকানিজমটা সেটা, মাই শব্দটা কখনো একা বসতে পারে না, এই কারণে এটাকে আমরা ডিপেন্ডেন্ট বলছি। আর মাইন শব্দটা একা বসতে পারে, যে কারণে আমরা এটাকে কি বলছি, ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন বলি, ঠিক আছে। সো আমরা এখানে আপনার একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। যেমন ধর আমি যদি বলি দিস ইজ মাই পেন, আমাকে বলতে হবে দিস ইজ মাই পেন, এইভাবে বলতে হবে। মাই শব্দটার পর আপনার একটা ওয়ার্ড নিয়ে তারপর আপনার সেন্টেন্সটা পূর্ণ করতে হবে। বাট আপনি যদি এইভাবে বলেন দি প্যান ইজ মাইন, তাহলে দেখুন এখানে মাইন শব্দটা কোনো কিছু নিয়ে বসে নাই, একা একা বসতে পেরেছে। এই কারণে মাইন শব্দটা হচ্ছে আপনার কি একটা ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন। দিস ইজ মাইন অর দিস প্যান ইজ মাইন, মানে এই কলমটি আমার। দিস ইজ মাই পেন, এখানে কিন্তু আপনি শুধু মাই লিখতে পারতেন না, অবশ্যই আপনাকে এখানে একটা নাউন লিখতে হতো, যে কারণে এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট প্রোনাউন, যেটা অন্য কোনো নাউন ছাড়া এখানে বসতে পারে না। ওকে, এখানে বসতে পারে না, ডিপেন্ডেন্ট প্রোনাউন যেটা আপনার বসতে পারে না, যে কারণে আমরা এটাকে ডিপেন্ডেন্ট বলছি। ডিপেন্ডেন্ট মাই পেন, মাই শব্দটা আপনি কোথাও এককভাবে ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে, আপনি কোথাও ব্যবহার করতে পারবেন না। মাই ব্যবহার করতে হলে অবশ্যই এটার পরে আপনার কি করতে হবে, একটা নাউনের সাহায্য নিতে হবে, যে কারণে এটাকে ডিপেন্ডেন্ট বলা হয়। কার উপর ডিপেন্ড করে? কোনো একটা নাউনের উপর ডিপেন্ড করে বা সামথিংয়ের উপর ডিপেন্ড করে। মাই প্যান, মাই স্কুল, মাই বুক, মাই ল্যাপটপ, মাই পেন, এইভাবে বলতে হয়, ঠিক আছে। কিন্তু মাইন্ড শব্দটা দেখুন
এটার মানে হচ্ছে কি, এটার মানে হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, এটা কার উপর নির্ভর করে না, ঠিক আছে। আবার দেখুন আমরা এখানে আপনার এই ইজের পর ব্যবহার করেছি, আমরা এটাকে এভাবে ব্যবহার করতে পারি যে ধরেন বললাম ইউর প্যান ইজ রেড, ইউর প্যান ইজ রেড, তোমার কলম হচ্ছে লাল। আপনি খুব সুন্দর করে এখানে আপনি মাইন ইউর প্যান, ইউর শব্দটা কি, ইউর শব্দটা হচ্ছে আপনার পসেসিভ প্রোনাউন। কোন ধরনের প্রোনাউন? এটা ডিপেন্ডেন্ট। এটা কি ডিপেন্ডেন্ট, কেন? কারণ প্যানের উপর ডিপেন্ড করে এটাকে লিখতে হয়, নয়তো লেখা যাবে না। এটা ইউর প্যান ইজ রেড, তোমার কলম হয় লাল। কারণ আপনি যদি লিখেন তোমার কলম হয় লাল, আমারটা নীল, দেখুন আপনি সংক্ষেপে যদি লিখেন যে আমারটা নীল, আমারটা নীল, দেখুন এখানে আমি ইউরের পর প্যান শব্দটাকে ইউজ করেছি, উল্লেখ করেছি, সেই খাতিরে নিচেরটা আর উল্লেখ করার প্রয়োজন নেই। আছে আপনাকে কেউ যদি বলে যে আমার কলমটা নীল, তাহলে আপনি বলবেন আমারটা লাল, তার মানে আমারটা বললেই হয়, আমার কলম শব্দটা আর উল্লেখ করতে এখানে হয় না। ইউর প্যান ইজ রেড, তোমার কলমটি লাল, আমারটা নীল, তাহলে দেখুন এই জায়গায় কিন্তু প্যান শব্দটা রিপিট করতে হয় না। এই যে রিপিট নাউন নাই, তার মানে এটা কি স্বাধীন, ঠিক না? এটা কি স্বাধীন না? আমারটা নীল, এই স্বাধীন বাক্যটাকে লিখতে গেলে আপনি এই ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউনের সাহায্য নেবেন। এই আমারটা নীল, এটার ট্রান্সলেশন হচ্ছে মাইন ইজ ব্লু, মাইন ইজ ব্লু। এই মাইন হচ্ছে দেখুন এখানে স্বাধীনভাবে বসেছে, কারো সাহায্য সে নেয়নি, এ কারণে এটাকে স্বাধীন আর ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন বলা হয়। আমারটা হয় নীল, আমারটা নীল, মাইন ইজ ব্লু, দিস ইজ মাইন, দিস প্যান ইজ মাইন। দেখুন মাইন শব্দটা সিঙ্গেলে বসেছে, যে কারণে এই শব্দগুলোকে বলা হয় এগুলো ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন। আশা করি হ্যাপিনেস ভাই, যার নাম হ্যাপিনেস আপু, ব্যাপারটা বুঝতে পেরেছেন। এমডি মুরাদ হাসান বলেছেন ক্লিয়ার। ওকে, পিডিএফে আরও সুন্দর করে এগুলোর পার্থক্য গুছিয়ে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আছে, উদাহরণ আছে, অনেক উদাহরণ আছে, উদাহরণগুলো ভালো করে খেয়াল করবেন। এরপর দেখুন এখানে আমরা পুরো ব্যাপারটা পসেসিভ প্রোনাউনের সার্বিক ব্যবহার এখানে আমরা আলোচনা করেছি। আপনি জাস্ট এখান থেকে পিডিএফ ফাইলটা পড়বেন, ভালো করে পড়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন। এরপর আমরা এখানে আপনাদের একটা বিষয় দেখিয়ে দিই, সেটা হচ্ছে সিকোয়েন্স অফ পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনগুলোর একটা সিকোয়েন্স ফলো করে, কীরকম? যেমন ওই যে আমরা 231 দিয়ে 123 দিয়ে আমরা বলছিলাম না, সেইগুলো আর কি। দ্য নর্মাল সিকোয়েন্স অফ পার্সোনাল প্রোনাউন ইজ অ্যাজ ফলোস, এটা হচ্ছে নর্মাল, ঠিক আছে। ইউ, হি অ্যান্ড আই হ্যাড গন ফর শপিং, এগুলো কোনো গ্রামার রুলস না, এগুলো হচ্ছে ইংরেজদের দেশে প্রচলিত কিছু নিয়মকানুন। এগুলো গ্রামার না, এগুলো হচ্ছে প্রচলিত নিয়মকানুন। প্রচলিত মানে ওখানে চলে আর কি, এই খাতিরে এগুলোকে আমরা এখানে ব্যবহার করব। তো দেখুন আমরা এটা হচ্ছে নর্মাল একটা রুলস, মানে আপনি স্বাভাবিকভাবে এগুলো ব্যবহার করবেন। কিন্তু আপনি যদি চান যে না আমি আসলে এখানে স্বাভাবিকভাবে ব্যবহার করতে চাচ্ছি না, আমি একটু ডিটেলস জানতে চাচ্ছি, প্রচলিত ইংলিশটা ভালো করে বোঝার চেষ্টা করতে চাচ্ছি, তখন আপনাকে এই বিষয়গুলো একটু ফলো করতে হবে, ঠিক আছে। দেখুন এইখানে বলা হচ্ছে যে যদি আপনি কোনো কিছু সামথিং আনপ্লিজেন্ট, আনপ্লিজেন্ট মানে হচ্ছে কি যেটা খুশির না, আনন্দের না, যেটা অপ্রীতিকর বা যেটা সুখকর নয়, দুঃখদায়ক কিংবা আপনার কাছে আনপ্লিজেন্ট নিরানন্দের হয়, তখন আপনি আপনার যে সাবজেক্ট মানে পার্সোনাল প্রোনাউনগুলোর যে আপনার ক্রমটা বা অর্ডারটা ঠিক এরকম করবেন। যদি সিঙ্গুলার হয় তাহলে 123, যদি প্লুরাল হয় তাহলে 321। এর মানে হচ্ছে কি ওয়ান হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, থার্ড পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন। ব্যাপারটা দেখুন বোঝার চেষ্টা করেন। তার মানে যদি আনপ্লিজেন্ট হয় মানে অপ্রীতিকর হয়, দোষারোপ করেছেন, তখন আপনি নিজেরটা বলবেন তোমারটা, তারপর কি তারটা, এইভাবে বলবেন। দোষ করছেন, দোষ করলে নিজেদেরই আগে প্রকাশ করতে হয়, ঠিক না? দোষ নিজেরটা আগে ধরতে হয়, এ কারণে প্রথমে নিজেরটা বলবেন, পরে তুমি, পরে সে, ঠিক আছে। এটা হচ্ছে সিঙ্গুলার হলে। প্লুরাল হলে আবার একটু চেঞ্জ করতে পারেন, প্রথমে তারা, তারা, তোমরা, তারা, তোমরা আর আমরা, তারা, তোমরা আর আমরা, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা দেখুন। এই রুলসগুলো আসলে আমাদের দেশে গ্রামার মনে করে, এগুলো গ্রামার না, এগুলো হচ্ছে ইংরেজরা এইভাবে বলে মজা পায়।
প্রথম হচ্ছে তারা, তোমরা, আমরা। এক্ষেত্রে যদি প্লুরাল হয় তাহলে সেটা এইভাবে বলবেন, আর যদি সিঙ্গুলার হয় তাহলে নিজেরটা প্রথমে বলবেন। এটা একটা মানে কোনো গ্রামাটিক্যাল রুলস না, এটা হচ্ছে প্রচলিত ইংলিশ, ওরা কীভাবে বলে সেটা। ওকে, এই ব্যাপারটা আশা করি আমি বুঝাতে পেরেছি। আর বাদ বাকি সিরিয়াল যদি হয় তাহলে আপনি যে কোনোটাই ইউজ করতে পারবেন। ওকে, সো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। যেমন এখানে উদাহরণ দিলাম যে আই, ইউ অ্যান্ড হি উইল বি পানিশড ফর বিং লেট। তাহলে দেখুন আমরা পানিশ হব, তার মানে কি এটা আনপ্লিজেন্ট, এটা প্লিজেন্ট না। সেক্ষেত্রে আমি, তুমি এবং সে এভাবে বলবেন। কিন্তু প্লুরাল হলে বলবেন দে, ইউ অ্যান্ড উই শুড লিভ দেয়ার অ্যাট ওয়ান্স। আমাদের এখনই এই জায়গাটা ত্যাগ করা উচিত। সেক্ষেত্রে আপনি এটা আনপ্লিজেন্ট মনে করতেছেন, সেক্ষেত্রে আপনি এটা 3, 2, 1 ব্যবহার করবেন। কিন্তু নর্মাল হলে কোনটা ব্যবহার করবেন? নর্মাল হলে এটা 2, 3, 1, 1, 2, 3 এভাবে। সিঙ্গুলার হলে নর্মাল 2, 3, 1, প্লুরাল হলে 1, 2, 3। এগুলো কোনো রুলস না, এগুলো জাস্ট মনে রাখবেন। তারপরের যে ব্যাপারটা দেখুন সেটা হচ্ছে কি সাবজেক্ট অবজেক্ট কনফিউশন উইথ বি ভার্ব। বি ভার্বের সাথে একটা কনফিউশন লাগে, সেই কনফিউশনগুলো যেমন দেখবেন আপনারা বলে ইটস মি রাজিবুল হক, ইটস মি রাজীব, ইটস মি বিপ্লব, ইটস মি শাহিন। এটা বলে থাকে, এটাকে বলা হয় যে ইনফর্মাল ইংলিশ। আপনি ইটস মি বললে ইনফর্মাল, আর ফর্মাল ইংলিশ হবে কি ইটস আই। ইটস আই মানে এটা আমি, ইটস আই, ইটস আই। ঠিক আছে, এখানে লজিক কি? লজিক হচ্ছে মি শব্দটা এখানে আপনার ইটস মি, এই মি শব্দটা হচ্ছে অবজেক্টিভ। ইজের পর আপনার কিন্তু কোনো অবজেক্টিভ ফর্ম বসে না। ঠিক আছে, ইজের পর তো বি ভার্বের পর তো কোনো অবজেক্টিভ ফর্ম বসে না। বি ভার্বের পর কি বসে? সরাসরি সাবজেক্টিভ ফর্ম বসে, সাবজেক্টকে টার্গেট করে কথা বলে, ঠিক না? সো সেই ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ইট ইজ আই হবে। বাট ইংলিশ বললাম কি যে প্রচলিত ইংলিশ বলছি, ভাষাটা হচ্ছে প্রচলিত। কতটুকু প্রচলিত, কোনটা মানুষ মানে, কোনটা মানুষ গুনে, সেটা হচ্ছে ভাষা। ভাষা হচ্ছে কি মুখে মুখে বলতে বলতে যেটা অ্যাকসেপ্ট হয়ে যায় সেটাই হচ্ছে ভাষা। সো এইটা দেখা যাচ্ছে এখন ইটস মি রাজীব এভাবে বলে মানুষ, পরিচয় করে দেওয়ার সময় দেখা ইটস মি রাজীব। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা খুবই ইনফর্মাল, এটা ফর্মাল ইংলিশে ব্যবহার করবেন না। এটা আপনি বলতে পারবেন ইটস মি রাজীব, অথবা আপনি বলবেন ইটস আই রাজীব, ইটস আই রাজীব, এভাবে আপনি বলতে পারবেন। এটা হচ্ছে ফর্মাল ওল্ড ফ্যাশন, আর এটা হচ্ছে ইনফর্মাল। তবে বর্তমানে কিন্তু ভাষা চেঞ্জ যেদিকে যাবে সেদিকেই গ্রামারবিদদের যেতে হবে। তো এটা ওই রকম একটা টপিক। আই স অ্যাট ওয়ান্স দ্যাট ইট ওয়াজ হার, ইট ওয়াজ হার এটা ছিল সে, এটা ইনফর্মাল। ইট ওয়াজ হার, দেখুন এটা ওই যে হার অবজেক্টিভ ফর্ম, কিন্তু আপনি লিখতে হবে কি আই স অ্যাট ওয়ান্স দ্যাট ইট ওয়াজ শি, ইট ওয়াজ শি এটা ছিল সে। এই পর্যন্ত ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা একটু ভেবে ভেবে বলবেন, কোথাও কোনো প্রবলেম আছে কিনা সেটাও দেখাবেন। একজন বলছেন ফর্মাল এবং ইনফর্মালের মধ্যে ডিফারেন্স কি? ঠিক আছে, ফর্মাল এবং ইনফর্মালের মধ্যে ডিফারেন্স আসলে তেমন কিছুই না। ফর্মাল আমরা বলি কোনটাতে, যেটা আপনার শিক্ষা প্রাতিষ্ঠানিক যে ব্যাপারগুলো আছে, মুরব্বি প্রাতিষ্ঠানিক যে রুলস নিয়ম কানুন আছে সেগুলোকে বলা হয় ফর্মাল। আর ইনফর্মাল হচ্ছে কোনটা, যেখানে কোনো রুলস রেগুলেশন নেই, আপনার ফ্রেন্ডের কাছে আপনার কোনো রুলস রেগুলেশন নেই, ঠিক না? আপনার আড্ডায়, আপনার তর্ক বিতর্কে, আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে যখন কথাবার্তা বলেন তখন কোনো রুলস রেগুলেশন নেই, এটা হচ্ছে ইনফর্মাল। ঠিক আছে, যেমন আপনি এই যে বর্তমানে মনে করেন ফেসবুকে এসে একটা পোস্ট দিলেন, এটা তো ফর্মাল না, এটা ইনফর্মাল। সেক্ষেত্রে আপনি বলবেন ইটস মি, ঠিক আছে, এই ধরনের ব্যাপার বলবেন। ঠিক আছে, ইন্টেন্সিভ প্রোনাউনটা একটু বুঝিয়ে দেন। আসি ভাই, আমরা এগুলো রেখেছি, ইন্টেন্সিভ
রিফ্লেক্সিভের টপিক্সটা আমরা রেখেছি, ধীরে ধীরে আসতেছি, ঠিক আছে, ঘাবড়াবেন না, আসতেছি। সো এরপর দেখুন আমরা যে ব্যাপারটাতে আসছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এখানে দেনের পর, এই দেন শব্দটার পর আমরা কি বসাবো, ঠিক আছে, এটা নিয়েও একটা কনফিউশন লাগে। সো ইনফর্মালে দেনের পর হিম বসায়, ফর্মালে দেনের পর কি বসাবেন, হি, সাবজেক্টিভটা বসাবেন, ঠিক আছে, এটা ওল্ড ফ্যাশন, ঠিক আছে। সিলভিয়া ইজ ক্লেভারার দেন মি, দেন মি, এটা ইনফর্মাল হলে লিখবেন দেন মি, আর ফর্মাল হলে লিখবেন সিলভিয়া ইজ ক্লেভারার দেন আই, দেন আই, দেন আই, ওকে। এই ব্যাপারটা ফর্মাল এবং ইনফর্মালের একটা ব্যাপার সেবার, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার আমরা যে ব্যাপারটাতে আসছি সেটা হচ্ছে কি, যে আ ফটো অফ মি ভার্সাস আ ফটো অফ মাইন, এই দুটার মধ্যে কি পার্থক্য, যারা জানেন তারা একটু জানাবেন। আ ফটো অফ মি, আ ফটো অফ মাইন, অর্থাৎ আমি এখানে মি দিতে পারতাম, এই যে অফের পর অবজেক্টিভ প্রোনাউন দিয়েছি দিতে পারতাম, আবার এখানে অফের পর আমরা মাইন দিয়েছি, এটাকে বলা হয় কি ইন্ডিপেন্ডেন্ট পসেসিভ প্রোনাউন। তো এই দুটার মধ্যে পার্থক্য কি, এই দুটার মধ্যে যে পার্থক্য সেটা বোঝার জন্য একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এটা হচ্ছে ফটো অফ মি, মানে মি এখানে কি আপনার একটা প্রোনাউন, এটা কোন ধরনের প্রোনাউন, এটা অবজেক্টিভ প্রোনাউন। আর ফটো অফ মাইন এটা কোন ধরনের প্রোনাউন, এটা হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট পসেসিভ প্রোনাউন, ঠিক আছে। সো এটা যেহেতু পসেসিভ, তার মানে এটা পসেস করে, মানে এই ছবিটা তার। ফটো অফ মাইন মানে হচ্ছে আমার একটি ছবি, আমার একটি ছবি, তার মানে আমি বুঝাচ্ছি ছবিটা আমার, ছবিটা আমার বলতে ছবিটার মালিক আমায়, আমি, কথা বলছেন, ছবিটা আমার বলতে বুঝাচ্ছি ছবিটার মালিক আমি। বাট এখানে ফটো অফ মিতে, ফটো অফ মিতে এটাও হচ্ছে কি আমার ছবি, তবে এটা আসলে মালিকানা বুঝাচ্ছি না, এটা বুঝাচ্ছি যে এই ছবিটার মধ্যে না আমি আছি, মানে এটা আমার ছবি, আমার নিজের ছবি, ঠিক আছে, অথবা আমার সম্পর্কে ছবি, অথবা আমার সম্পর্কের একটা ভিডিও। আমার সম্পর্কের ভিডিও আর আমার ভিডিও দুটার মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে। ধরেন একটা ভিডিওর মধ্যে চ্যানেল 24 নিউজে আপনাকে নিয়ে কথা বলা হচ্ছে, এটাও আপনার ভিডিও। আবার ধরেন আপনি ক্যামেরা দিয়ে একটা ভিডিও রেকর্ড করেছেন, এটাও আপনার ভিডিও। এখন দুই ভিডিওর মধ্যে পার্থক্য কি, দুই ভিডিওর মধ্যে পার্থক্য হচ্ছে একটা আপনাকে নিয়ে ভিডিও, এই কারণে এটাকে আপনি বলবেন আ ভিডিও অফ মি, আ ভিডিও অফ মি। আর যেটা আপনি নিজে ক্যামেরা দিয়ে তুলেছেন, তার মানে এটার মালিক আপনি, এটাকে বলবেন আ ভিডিও অফ মাইন, আ ভিডিও অফ মাইন। আমি আশা করি সংক্ষেপে এই ব্যাপারটা বুঝাতে পেরেছি, ওকে। সো একটু জানাবেন যারা এখনও বুঝেননি বা বুঝার চেষ্টা করছেন বলে আমার বিশ্বাস। স্পিকিং করি সময় কি আমি ইনফর্মাল ইংলিশ ব্যবহার করতে পারবো, একজন বলেছেন। ভাই, বলার সময় আপনি ইনফর্মাল ইংলিশ ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনি কার সাথে কথা বলছেন সেটা গুরুত্বপূর্ণ। আপনি কার সাথে কথা বলছেন সেটা গুরুত্বপূর্ণ। ধরেন আপনি আপনার টিচারের সাথে কথা বলছেন, এখন আপনি ইটস মি রাজীব, হাউ আর ইউ, এইভাবে ব্যাপারটা বলা কি ইনফর্মাল, ব্যাপারটা যায় না, ঠিক আছে। তো শিক্ষা প্রতিষ্ঠান, ময় মুরব্বী, টিচার, শিক্ষক, প্রিন্সিপাল, অধ্যক্ষ, যাদের সাথে আপনি রুলস রেগুলেশন মেনটেন করেন, তাদের সাথে ফর্মাল ইংলিশে কথা বলাই ভালো। তবে আপনি যদি ব্লগ করেন, আপনি যদি আপনার ফ্যানদের উদ্দেশ্যে কথা বলেন, আপনি যদি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলেন, তখন কিন্তু আপনি অ্যাভেলেবল ইনফর্মাল ইংলিশ ব্যবহার করবেন। সো একটু জানাবেন আপনারা এগুলো বুঝেন কিনা, যদি বুঝে থাকেন আমি স্কিপ করব, আমরা স্কিপ করবো, আর যদি বলেন যে না বুঝি না তাহলে আমি ব্যাপারগুলো ক্লিয়ার করব, ঠিক আছে। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে সেন্টেন্স কারেকশনে ফর্মাল ইনফর্মাল অপশন থাকলে কোনটা ইউজ করব। সেন্টেন্স কারেকশন বলতে পড়াশোনার জগৎটা হচ্ছে ফর্মাল ইংলিশ, পড়াশোনার জগৎটা কি
পড়াশোনার জগৎটা হচ্ছে ফর্মাল ইংলিশ। সো আমাদের দেশে যদি পরীক্ষায় আসে তাহলে ফর্মাল ইংলিশে আনসার করবেন, ঠিক আছে? কি ফর্মাল ইংলিশে আনসার করবেন, লিখবেনও ফর্মাল ইংলিশে, আনসারও করবেন ফর্মাল ইংলিশে। কারণ আমাদের বাংলাদেশে এক হচ্ছে ট্র্যাডিশনাল ইংলিশ চলে, আর এক হচ্ছে ফর্মাল ইংলিশটা বেশি চলে। যেমন আমরা মনে করেন আমাদের মাতৃভাষা ইংলিশ না, সে কারণে আমরা ফর্মাল ইংলিশ বাধ্য হয়েই ব্যবহার করি। যেমন আমরা যারা নেটিভ আছি তারা কি সবসময় আমরা ফর্মালি কথা বলি? আমরা আমাদের স্থানীয় ভাষায় কথা বলি, কিংবা এর চেয়েও জঘন্য ভাষায় কথা বলি, কথায় কথায় স্ল্যাং ইউজ করি, ঠিক আছে, আজে বাজে কথা বলি। তো ওগুলা তো আমরা আমাদের টিচারদের সাথে বলি না, বলি? তো যেগুলো আমরা ফর্মালি কথা বলি বলতে যেসব কথাবার্তা ময়মুরব্বীদের সাথে বলি, ঠিক আছে, ময়মুরব্বী আছে, তারপর ধরেন টিচার আছে, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমরা যখন কথাবার্তা বলি তখন কিন্তু আমরা নর্মালি আমরা ফ্রেন্ড সার্কেলদের সাথে যেমন কথা বলি, ঠিক আছে, কথায় কথায় শব্দে টুট টুট কিছু শব্দ ইউজ করি, হ্যাঁ। সো ওই ব্যাপারগুলো যখন ওই যে দেখেন নাটকের মধ্যে কেটে দেয় বিভিন্ন জায়গা, হ্যাঁ, সেই জায়গাগুলো কিন্তু আমরা ইউজ করি না। সো ব্যাপারটা আশা করি বুঝাতে পেরেছি যে ফর্মাল এবং ইনফর্মালের ব্যাপারটা আসলে কি। ওকে, সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা পসেসিভ প্রোনাউনের ব্যাপারটা আলোচনা করছিলাম। পসেসিভ কিভাবে করব সেটা একটু আপনারা শিখে নিন, ঠিক আছে? পসেসিভ প্রোনাউন কিভাবে আমরা করতে পারি। তো পসেসিভ প্রোনাউন আবার কিভাবে করতে পারি এটা আবার শিখতে হবে কিনা সেটাও একটা কোশ্চেন, ঠিক না? যেমন ধরেন রাজীব শব্দটার পসেসিভ হচ্ছে কি? পসেসিভ প্রোনাউন হচ্ছে কি? পসেসিভ প্রোনাউন হচ্ছে রাজীবস, ঠিক আছে, রাজীবস। কিন্তু যদি বলা হয় আনাস, তাহলে তার পসেসিভ কি হবে বলেন তো দেখি? যারা পারবেন তারা আনসার করবেন। আনাস শব্দটার পসেসিভ কি হবে? সো অনেকেই আনসার করেছেন যে আনাস। দুটাই কারেক্ট, ঠিক আছে। এখানে অ্যাপোস্ট্রফি দিয়েও লিখতে পারবেন, আবার শুধু একটা অ্যাপোস্ট্রফি দিয়েও আপনি রেখে দিতে পারবেন, ঠিক আছে। একজন আনসার করেছেন কে? নাহার মিতু আপুর আনসারও কারেক্ট, এবং কি এই ইস্তিয়াক ভাইয়ের আনসারও কারেক্ট। দুটাই অপশন, ঠিক আছে, দুটাই কারেক্ট। সো এগুলো দেখা যাচ্ছে আপনারা জানেন, আমরা একটু স্কিপ করতে পারি। সো এটার টপিক্সটা হচ্ছে যে আমরা পসেসিভ করব কিভাবে, কী কী ওয়েতে, আমরা কী রুলস আমাদের জানা উচিত। সো নর্মালি যেসব নামের শেষে অ্যাস নেই সেসব ক্ষেত্রে আমরা একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এখানে অ্যাস বসিয়ে দিব। কিন্তু যেসব নামের শেষে আপনার অ্যাস অলরেডি আছে, অ্যাস এমনিতে আছে, যেমন আনাস শব্দটার শেষে অ্যাস আছে, তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেই ক্ষেত্রে আপনি দুটো ওয়েতে আপনি এটাকে করতে পারেন। কয়টা ওয়েতে করতে পারেন? দুটি ওয়েতে। একটা হচ্ছে আপনি যেসব নামের শেষে অ্যাস আছে আপনি এইভাবে শেষ শব্দটার শেষে একটা অ্যাপোস্ট্রফি দিলেও এটা আপনার পসেসিভ প্রোনাউন হয়ে যায়। কিন্তু আপনি চাইলে এটাও করতে পারেন যে আনাস শব্দটা দিয়ে আবার অ্যাপোস্ট্রফি আবার অ্যাস, এভাবেও আপনি লিখতে পারেন। তবে এটা একটু অড, এটা পড়তেও অড, শুনতেও অড, এটা অ্যাভয়েড করবেন, এটা ইউজ করবেন আনাস। এক্ষেত্রে অ্যাপোস্ট্রফি দেওয়ার কোনো দরকার নেই, অ্যাপোস্ট্রফির পর অ্যাস দেওয়ার কোনো দরকার নেই, আপনি শুধু অ্যাপোস্ট্রফিটা দিলে এটা স্মার্ট থাকে। আর যদি আপনি এভাবে দেন আনাস অ্যাপোস্ট্রফি তারপর আবার এস, সেটাও কারেক্ট, সেটাও শুদ্ধ, সেটাও করতে পারবেন। ওকে, এই দুটো অপশন এখানে আপনার ব্যাপারটা বুঝাতে পেরেছি আশা করা যাচ্ছে। এরপর দেখুন আমরা যেখানে আসছি সেটা হচ্ছে যে এই যে পসেসিভ প্রোনাউনের দুটো রুলস অলরেডি আমরা শিখে ফেললাম,
এই জায়গায় আমরা আর কি কি সমস্যা হতে পারে একটু সমস্যা লাগাই দিই, কারণ মানব জীবন হচ্ছে সমস্যায় ভরা, সমস্যা একটু লাগিয়ে দিই। এখন ধরেন কিছু কিছু নামের শেষে অ্যাস আছে কিন্তু তারা প্লুরাল, কিছু কিছু নামের শেষে অ্যাস আছে বাট তারা প্লুরাল। সেক্ষেত্রে আপনি কি করবেন? ধরেন আমি বললাম দি কোম্পানি, কোম্পানিস, দি কোম্পানিস এর অ্যাপোস্ট্রফি বা পসেসিভ প্রোনাউন কি হবে? দি কোম্পানিস। দি কোম্পানিসের পসেসিভ প্রোনাউন কি হবে? যারা জানেন একটু আনসার করবেন। কোম্পানিসের পসেসিভ প্রোনাউন কি হবে? অথবা বললাম বললাম 3 weeks ভ্যাকেশন, 3 weeks, ঠিক না? এক্ষেত্রে উইকস কী হবে? বহুবচন হবে, 3 weeks। এখন এই জায়গায় আমরা একটা অ্যাপোস্ট্রফি দিতে চাচ্ছি, প্রোনাউন করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের কি রুলস নিতে হবে বা কি নিয়ম ফলো করতে হবে? তো খেয়াল করুন, এই রুলসটা হচ্ছে যে যখন প্লুরাল থাকে, প্লুরাল হয় শব্দটা এবং অ্যাস থাকে, প্লুরাল হয় শব্দটা এবং শেষে অ্যাস থাকে, প্লুরাল হয় শব্দটা এবং শেষে কি থাকে? অ্যাস থাকে। আমি আবারও বলি, প্লুরাল হয় শব্দটা এবং শেষে অ্যাস থাকে। তাহলে আপনি কি করবেন? এখানে জাস্ট একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দিবেন। এক্ষেত্রে আলাদা আরও একটা অ্যাস দেওয়ার কোনো দরকার নেই, এক্ষেত্রে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দিবেন, একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দিবেন। ওকে, শুধু একটা অ্যাপোস্ট্রফি। এটা কিন্তু প্লুরাল, প্লুরাল ব্যাপারটা হচ্ছে প্লুরাল। প্লুরাল হলে শুধু একটা অ্যাপোস্ট্রফি দিবেন। এখন প্লুরাল আবার দুইভাবে হতে পারে। কয়ভাবে হতে পারে? দুইভাবে। একটা হচ্ছে শেষে অ্যাস থাকতে পারে, আবার অ্যাস নাও থাকতে পারে, ঠিক না? অ্যাস থাকতে পারে, আবার শেষে অ্যাস নাও থাকতে পারে। যেমন দি উইমেন, দেখুন এটা প্লুরাল বাট কোনো অ্যাস নেই, তো সেক্ষেত্রে আপনি কী করবেন? একটা অ্যাপোস্ট্রফি দিয়ে আবার একটা অ্যাস দিবেন। দ্য উইমেন্স ড্রেস, মহিলাদের জামা। তাহলে এক্ষেত্রে কি করবেন? যে উইমেন্স ড্রেস, ঠিক আছে, দি উইমেন্স ড্রেস। খেয়াল করুন এখানে 3 weeks ভ্যাকেশন আপনি এইভাবেও লিখতে পারেন, এটা প্লুরাল না, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আপনার, আমরা কি করেছি এটাকে পসেসিভ করেছি, 3 সপ্তাহের ছুটি, ঠিক আছে, 3 সপ্তাহের ছুটি। এটাকে আপনি একসাথে কম্পাউন্ড নাউনও লিখতে পারেন, ওটাকে বলা হয় কম্পাউন্ড নাউন। মানে আপনি ধরেন নাউন হিসেবে যদি বিবেচনা করেন 3 week ভ্যাকেশন, 3 week ভ্যাকেশন, এক্ষেত্রে 3টা শব্দ একসাথে নাউন হিসেবে কাজ করে। সেক্ষেত্রে আপনি লিখতে পারবেন 3 week ভ্যাকেশন, 3 week ভ্যাকেশন, 3 week ভ্যাকেশন, যদি আপনি নাউন হিসেবে লিখেন। ওকে, আমরা এখানে নাউন হিসেবে লিখে নিই, এখানে আমরা কি বলেছি? 3 weeks ভ্যাকেশন, 3 সপ্তাহের ছুটি। তো আমরা এখানে বলছি যেসব প্লুরাল বাট কোনো অ্যাস নেই, সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি দিয়ে আপনি অ্যাস লিখবেন, ঠিক আছে? ওকে, ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এটাকে বলা হয় কম্পাউন্ড নাউন। ওকে, আমরা এখন কম্পাউন্ড নাউনে আসি। ধরেন কম্পাউন্ড নাউন বলতে বোঝাই আমরা যে এক বা একাধিক শব্দ, 2 বা ততোধিক শব্দ যখন মিলে আপনার কি হয়? একটা শব্দের মতো কাজ করে, সেটাকে আমরা কম্পাউন্ড নাউন বলি। যেমন মাদার ইন ল, দেখুন মাদার ইন লতে 3টা শব্দ আছে বাট এরা একই সাথে পুরোটা একটা নাউন, এটাকে বলা হয় কম্পাউন্ড নাউন। এই কম্পাউন্ড নাউনের বেলায় তাহলে অ্যাপোস্ট্রফি কোথায় দিব? এই কম্পাউন্ড নাউনের বেলায় অ্যাপোস্ট্রফি দিবেন শেষ শব্দটার পর একটা অ্যাস দিয়ে, শেষ শব্দটা যেটা সেটার পরেই একটা অ্যাস অ্যাপোস্ট্রফি দিবেন, তারপর অ্যাস, ঠিক আছে? কম্পাউন্ড নাউন হলে মাদার ইন ল, ফাদার ইন ল এরকম যদি হয় তাহলে, ঠিক আছে? এটাও আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা যেটাতে আসব সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে ধরেন এই একটা বাড়ি, এই বাড়ির
মালিক দুইজন হতে পারে। দুইজন হতে পারে না, এটা ধরেন রহিম আর এটা ধরেন করিম, এটা একটা সিন। দুইজনের বাড়ি একটাই, ঠিক আছে, দুইজনের বাড়ি কি একটাই। সেই ক্ষেত্রে আমরা বলবো কি যে রহিম ও করিমের বাড়ি, বলবো না আমরা রহিম ও করিমের বাড়ি। এটা ট্রান্সলেশন কি হবে একটু বলবেন আমাকে। আমরা এখানে লিখতে পারি যে এটা হচ্ছে কার বাড়ি, রহিম ও করিমের বাড়ি। রহিম ও করিমের বাড়ি খুব সুন্দর, অথবা রহিম ও করিমের বাড়িটি খুব সুন্দর, রহিম ও করিমের বাড়িটি খুব সুন্দর। এই ক্ষেত্রে আমাদের ট্রান্সলেশনটা কি হবে? দেখুন এক্ষেত্রে একটা জিনিসের মালিক দুইজন, মানে মালিকানা এখানে শেয়ার হচ্ছে, মালিকানা এখানে কি হচ্ছে, শেয়ার হচ্ছে। এখন মালিকানা শেয়ার নাও হতে পারে, ধরেন এটা রহিম আর এটা হলো রহিমের বাড়ি, এটা করিম, এটা হলো করিমের বাড়ি। আলাদা আলাদা যদি মালিকানা হয় সেক্ষেত্রে কি করতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা প্রোনাউন বানাবো, প্রোনাউন তৈরি করব, এই ব্যাপারটা একটু বলবেন। একজন বলছেন রহিম অ্যান্ড করিমস হাউস ইজ ভেরি বিউটিফুল। দেখুন এই ক্ষেত্রে যদি মালিকানা শেয়ার হয় তাহলে শেষের শব্দের আগে, অনেকে আনসার করেছেন, অসংখ্য ধন্যবাদ। মালিকানা যদি শেয়ার হয় তাহলে শেষ শব্দটার আগে কি করবেন, এস যোগ করবেন। মনে করেন দুইজন ব্যক্তি যদি একটা মালিকানা হয়, একটা বাড়ির মালিকানা হয়, যেটা আনসার করেছেন বিমল পল ভাই আনসার করেছেন, কারেক্ট আনসার করেছেন। দেখুন রহিমটাকে খালি রাখবেন, শেষে যে করিম আছে তার আগে একটা অ্যাপোস্ট্রফি দিবেন, রহিম অ্যান্ড করিমস হাউস ইজ ভেরি বিউটিফুল, ঠিক আছে। আর যদি ব্যাপারটা কি হয়, দুইজনের মধ্যে হয়, দি হাউস অফ রহিম অ্যান্ড করিমস ইজ ভেরি বিউটিফুল, এটাও ঠিক আছে। দুইজনের মধ্যে হলে কি হবে এটা একটু বলবেন। দুইজনের মধ্যে প্রথম মানে দুইজন আলাদা আলাদা যদি দুইজনের মালিক মানে দুটি বাড়ির মালিক হয় সেক্ষেত্রে কি করব, আলাদা আলাদা দুজন ব্যক্তি, রহিমের বাড়ি করিমের বাড়ি। যদি আমরা লিখি যে ধরেন এরকম রহিমের এবং করিমের বাড়ি অনেক সুন্দর, বাড়িগুলো অনেক সুন্দর, আমি এভাবে লিখলাম রহিমের ও করিমের বাড়িগুলো অনেক সুন্দর, ঠিক আছে। রহিমের ও করিমের, রহিমের ও করিমের, দেখুন বাংলায় আমরা এটাতেও দেখুন পসেসিভ করেছি, এটাতেও পসেসিভ করেছি র দিয়ে। সো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, উভয়ের উপর অ্যাপোস্ট্রফি বসাতে হবে। উভয়ের উপর কি করতে হবে, উভয়ের উপর অ্যাপোস্ট্রফি দিয়ে রহিম এবং করিমকে সমান সমান করতে হবে, নয়তো সমান সমান করতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে লিখলাম কি রহিমস অ্যান্ড করিমস, দেখুন এটাকেও রহিমস অ্যান্ড করিমস হাউজেস, এখানে বহুবচন করতে হবে, হাউজেস আর ভেরি নাইস। ওকে, এই ব্যাপারটা আশা করি আমি বোঝাতে পেরেছি যে যখন নাকি একটা জিনিসের মালিক দুজন হয় তখন একটা রুলস, একটা জিনিসের দুজন মালিক তখন একটা রুলস, আবার যখন নাকি পার্সোনালি একটার
এটা আরেকটার এটা, তখন আমরা দুটার মধ্যেই কি করি, অ্যাপোস্ট্রফি ইউজ করি। অসংখ্য ধন্যবাদ যারা আনসার করতে পেরেছেন এবং আনসার করেছেন। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং ক্লিয়ার। আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন। এখন যেটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে কি কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন। খুবই মজার একটা টপিক। দেখুন আমরা চলে আসছি ক্লাস 1-এর বিতে, ঠিক আছে? তো আমরা যেটা অনেকে প্রশ্ন করেছিলেন এটা বলার জন্য সেখানে আমরা চলে আসছি। কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন কেন বলি? কারণ এটা আসলে এখানে কম্পাউন্ড হয়েছে, দুটি শব্দ মিলে এটা আসলে মেকিং হয়েছে, এই কারণে আমরা এটাকে কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন বলে নাম দিয়েছি। ওকে, কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউনে আসছি। কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউনকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কি রিফ্লেক্সিভ, আরেকটা হচ্ছে কি ইনটেনসিভ। খেয়াল করেন, রিফ্লেক্সিভ হচ্ছে রিফ্লেক্ট করে মানে প্রতিফলিত করে, আর ইনটেনসিভ মানে হচ্ছে কি ইনটেন্স, টেন্স মানে তীব্র করে, জোর দেয়, জোরালো করে। রিফ্লেক্সিভ কি করে? রিফ্লেক্ট করে। ইনটেনসিভ কি করে? জোর দেয় বা জোরালো করে, কোনো একটা বিষয়কে জোর দেয় বা জোরালো করে। সো এই দুইটা কনসেপ্ট আমরা এখন আলোচনা করব। জোর দেয় বা জোরালো করে, এই ব্যাপারগুলোর মধ্যে কি পার্থক্য আছে। কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন কাকে বলা হয়? যেমন আমরা বলছিলাম মাই শব্দটার সাথে যখন সেলফ শব্দ যুক্ত হয় তখন এটা কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন হয়। শব্দটা একই, কখনো কখনো এখানে ব্যবহৃত হয়, কখনো কখনো এখানেও ব্যবহৃত হয়। সো রিফ্লেক্সিভে যখন এই শব্দটা ব্যবহৃত হয় তখন আসলে কি অর্থ দেয় এই ব্যাপারটা আমরা এখন জানার চেষ্টা করব। দেখুন, এই শব্দগুলো যখন রিফ্লেক্সিভে বসে, রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে বসে, তখন এটা কি মেকানিজমে কাজ করে। নর্মালি আমরা যখন কোনো একটা সেন্টেন্স লিখি, যেমন ধরেন লিখলাম আই শুড দি বার্ড, আই শুড দি বার্ড। নর্মালি আমরা যখন কোনো একটা সেন্টেন্স লিখি তখন সেই সেন্টেন্সের ভার্ব আপনার সামনের দিকের কাউকে কি করে? আঘাত করে বা ক্যাচ করে। দেখুন, শুড দ্য বার্ড, তাহলে গুলিটা আপনি কাকে করছেন? দেখুন, এটা হচ্ছে আপনি, আপনার হাতে একটা বন্দুক আছে, এখন আপনি গুলি করবেন কোনো একটা পাখিকে, ঠিক না? গুলি করলে আপনার সামনের দিকের কাউকে আপনি আঘাত করবেন, তার মানে শুট যে ভার্বটা আছে এই ভার্বটার কাজ হচ্ছে সামনের দিকের কোনো একটা অবজেক্টকে গ্রহণ করা, ঠিক আছে? অবজেক্টকে গ্রহণ করা। কিন্তু আপনি চাচ্ছেন যে শুট ভার্বের যে গুলিটা ছুটছে এই গুলিটা সামনের দিকের কাউকে অ্যাটাক না করে ওই গুলিটাকে আপনি রিফ্লেক্ট করবেন, মানে প্রতিফলিত করবেন। ধরেন এখানে আপনি এখান থেকে গুলিটা এদিকে পাখির উপর না নিয়ে কি করলেন, এভাবে ঘুরায় নিয়ে আসা নিজের উপরই আপনি কি করলেন? গুলিটা করলেন। নিজের উপর গুলিটাকে নিয়ে আসতে চাচ্ছেন, রিফ্লেক্ট করে, প্রতিফলিত করে আপনি আপনার উপর নিয়ে আসতে চাচ্ছেন, অর্থাৎ সাবজেক্টের উপর নিয়ে আসতে চাচ্ছেন, অবজেক্টের উপর না। সাবজেক্টের উপর এর প্রভাবটা নিয়ে আসতে যাচ্ছেন, অবজেক্টের উপর না। অর্থাৎ এই ধরনের নর্মাল সেন্টেন্সগুলোর যে ভার্ব সামনের দিকের বস্তুকে আঘাত করার কথা, কিন্তু আঘাত করার মাধ্যমে আপনি সেই আঘাতকে এখন নিজের দিকে নিয়ে আসতে চাচ্ছেন, সেটাকেই বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। যে কাজটা দিয়ে করেন সেটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন, যে ভার্বটা দিয়ে করবেন সেটাকে বলা হয় রিফ্লেক্সিভ ভার্ব, ঠিক আছে? এখন আমরা এটাকে কীভাবে করতে পারি? যেমন ধরেন আপনি যদি কাউকে মারতে চান, যেমন ধরেন আমেরিকার প্রেসিডেন্ট যখন ডোনাল্ড ট্রাম্প ছিল,
ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল তখন এই ডোনাল্ড ট্রাম্পকে আপনি যদি জুতো পিটা করতে চান তাহলে আপনি কি করতে পারেন, ডোনাল্ড ট্রাম্পের একটা কুশপুত্তলিকা বা মমি বানিয়ে, মনে করেন এটা মমি বানিয়ে আপনি কি করতে পারেন, ডোনাল্ড ট্রাম্পের একটা মমি বানিয়ে আপনি যদি তাকে এখন হিট করেন, জুতো পিটা করেন, অথবা ঘুষি মারেন অথবা থাপ্পড় মারেন, তার মানে কিন্তু একটা অন্য একটা মানে কিন্তু যে আপনি ডোনাল্ড ট্রাম্পকে কি করতেছেন, মারতেছেন বা হিট করতেছেন। তার মমিকে, তার মমির উপর থুতু দিলে, তার মমির উপর মনে করেন চর মারলে, তার মমির উপর জুতার মালা পরালে, তার মমিকে যদি আপনি আগুন দিয়ে পোড়ায় দেন, তাহলে ব্যাপারটা আসলে আলটিমেটলি ওই ডোনাল্ড ট্রাম্পকেই করা হচ্ছে বা ডোনাল্ড ট্রাম্পের উপরই যাচ্ছে, ব্যাপারটাই এরকম ইঙ্গিত করে। ঠিক সেমভাবে আপনি শুট ভার্বের গুলিটা যদি এই সাবজেক্টের মমির উপর করেন, মানে দি ভার্বকে না করে আপনি কি করবেন, এই সাবজেক্টের মমি, এই সাবজেক্টের কুশপুত্তলিকাকে, এই সাবজেক্টের কুশপুত্তলিকা হচ্ছে আপনার, এই সাবজেক্টের কুশপুত্তলিকা হচ্ছে মাই সেলফ। এখন আপনি এই কুশপুত্তলিকার সামনে ধরবেন। আপনি যেহেতু গুলিটা নিজেকে মানে ওই ঘুরে নিয়ে আসতে যাচ্ছেন, গুলির প্রভাবটা আপনি তো এইভাবে ঘুরে নিয়ে আসতে পারবেন না। আপনি কি করবেন, এর একটা কুশপুত্তলিকা আছে যেটাকে আমরা বলি রিফ্লেক্সিভ প্রোনাউন, তাকে এনে সামনে ধরবেন। এখন আপনি তাকে গুলি করবেন, তাহলে সেই গুলি আপনার উপর করে রিফ্লেক্ট করে আপনার উপর আসবে। এই যে ঘটনাটা ঘটে এটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্যারিশমা। দেখুন এখন আমি যদি বলি আই কিল মাইসেলফ, এর মানে কি, এখন আমি মারি আমাকে। দেখুন ঘুরে গেছে, ভার্বের অর্থ কি, ঘুরে গেছে, আমি মারি আমাকে। দেখুন ভার্বের অর্থ এদিকে যেত, এখন হচ্ছে সাবজেক্টের উপর চলে আসছে, আই কিল মাইসেলফ, আই কিল মাইসেলফ। এই ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলবেন। আবার দেখুন ইউ হেট, ইউ হেট ইউরসেলফ, তার মানে কি, হেট মানে হচ্ছে ঘৃণা করা। ঘৃণা আমি কাকে করি, এদিকে না, ঘৃণা আমি এরে করি, এরে, কারণ এর কুশপুত্তলিকা এখানে বসাইছি, বসানোর কারণে আমার ভার্বের প্রভাব ওদিকে না গিয়ে ভার্বের প্রভাব রিটার্ন করে আমার উপরেই চলে আসছে, যে ইউ হেট ইউরসেলফ, তুমি তোমাকে ঘৃণা করো, তুমি তোমার নিজেকে ঘৃণা করো, অথবা তুমি তোমাকে ঘৃণা করো, তুমি তোমাকে ঘৃণা করো। অনেক সময় আমরা কি করি, আমরা আমাদেরকে ভালোবাসি, ঠিক আছে, ভালোবাসার মানুষ নাই, আমরা কি করি অনেক সময় নিজেদেরকেই ভালোবাসি, উই লাভ আওয়ার সেলফ। দেখুন এই যে ভালোবাসা এদিকে যাইতো, কিন্তু এটাকে ঘুরে যা নিজেকেই ভালোবাসবে, অন্য কাউকে ভালোবাসবে না। তখন আপনি ভার্বটাকে যে ঘুরাই দেন, প্রভাবকে যে ঘুরিয়ে দেন, সেটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। এই ব্যাপারটা বুঝতে পেরেছেন আশা করি, এটা নিয়ে আর আমি আলোচনা করছি না। তাহলে দেখা যাচ্ছে যে রিফ্লেক্সিভ প্রোনাউন মেনলি ভার্বের অবজেক্ট হয়, এবং এই কাজটা করে কি, কাজটা হচ্ছে সাবজেক্টের দিকে ব্যাপারটা ঘুরায় নিয়ে আসে, ঠিক আছে। সো আমরা এখানে আলোচনা করছিলাম কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন, দুইটা প্রকারভেদ আছে, একটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং আরেকটা হচ্ছে ইন্টেন্সিভ প্রোনাউন। বলছিলাম ইন্টেন্সিভ প্রোনাউন আপনার কি করে, জোর দেয়, জোর। এবার আমরা ইন্টেন্সিভে চলে আসছি। জোর দেয় বলতে আসলে কি বুঝি, জোর দেয় বা জোরাজুরি করে বলতে আমরা আসলে কি বুঝি, এটাতে আমরা চলে আসি। যেমন ধরেন জোরাজুরি করে বলতে, জোরাজুরি করে বলতে যেমন আমি তাকে হত্যা করি, আমি তাকে হত্যা করি। এখন আপনি এই সাবজেক্টকে একটু জোর দিয়ে বলবেন, সাবজেক্টের উপর একটু জোর দিয়ে কথা বলবেন। যেমন ধরেন বললাম, কীরকম জোর দিতে পারি, ধরেন এই সেন্টেন্সটাকে যদি আমি জোর দিয়ে বলতে চাই, মানে জোর প্রয়োগ করতে চাই, তাহলে এখানে জাস্ট আমি কিছু ওয়ার্ড অ্যাড করতে পারি। এই আমি শব্দটার মাঝে আমি একটা শব্দ ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি, আমি নিজে। দেখুন জোর হলো না, আমির উপর কি একটা জোর আসছে না, আমি নিজে তাকে হত্যা করি। তুমি জানো আমি নিজে তাকে হত্যা করি, তার মানে কি,
আমির উপর একটা জোর আসছে না। আবার দেখুন, আপনি এভাবে না বলে এইভাবে বলতে পারেন যে এই সেন্টেন্সটাকে আপনি জোর দিয়ে বললে এভাবে বলতে পারেন যে, এবার একটু জোর আপনি ভিন্নভাবে দিতে পারেন বা ভিন্নভাবে খাটাতে পারেন। সেটা হচ্ছে কি যে এইখানে একটা রসই যুক্ত করতে পারেন যে আমি আমি তাকে হত্যা করি। ঠিক আছে, এটাও একটা জোর। ঠিক আছে, তো এই যে জোর দিচ্ছেন আপনি, সাবজেক্টের উপর জোর দিচ্ছেন, এই জোর দেওয়ার ব্যাপারটাকে বলা হয় কি এমফেসাইজ করা, এমফেসাইজ করা। ঠিক আছে, সো আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, এটাকে বলা হয় কি এমফেসাইজ করা, এমফেসাইজ করা। তো আপনি কিভাবে এমফেসাইজ করতেছেন দেখুন ব্যাপারটা, এই যে আমি তাকে হত্যা করি, এটা নর্মালি ট্রান্সলেশন করলে কি হবে, আই কিল হার, আমি তাকে হত্যা করি। ঠিক আছে, অথবা কিল্ড, আই কিল্ড হার, আমি তাকে হত্যা করেছিলাম। এখন এটা যদি বলেন আমি নিজে তাকে হত্যা করেছিলাম, তখন কি হবে, আয়ের পর আপনি পরপর যাকে আপনি জোর দিবেন তার পরপর তার ইনটেন্সিভ প্রোনাউন, যদিও এটাকে রিফ্লেক্সিভ সেম অর্থ, শব্দটা কিন্তু সেম, বাট গঠনগতভাবে আগেরটা ছিল রিফ্লেক্সিভ আর এখনকারটা হচ্ছে কি ইনটেন্সিভ প্রোনাউন, কারণ এটা জোর দিচ্ছে। আমি নিজে তাকে হত্যা করি, আই মাই সেলফ কিল্ড হার, আই মাই সেলফ কিল্ড হার, আমি নিজে তাকে হত্যা করি। আমি তাকে হত্যা করি, এটাকেও অনেকভাবে জোর দেয়া যায়, তবে এটাকেও আপনি এইভাবে লিখতে পারেন যে আই মাই সেলফ কিল্ড হার, এভাবেও লিখতে পারেন, অথবা এটাকে অনেকে এইভাবেও লিখে যে ইট ইজ আই হু কিল্ড মাইসেলফ, সরি হু কিল্ড হার। ঠিক আছে, আপনি এইভাবে বলতে পারেন এটা ইট ইজ আই, এটাকে বলা হয় ক্লেফট সেন্টেন্স। কি বলা হয় এটাকে, ক্লেফট সেন্টেন্স। একটা সেন্টেন্সকে এভাবে দুটি ক্লজের মাধ্যমে প্রকাশ করাকে ক্লেফট বলা হয়। আমি তাকে হত্যা করি, ইট ইজ আই হু কিল্ড হার, যে তাকে মেরেছিল। ঠিক আছে, সো এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। একজন জিজ্ঞাসা করেছেন আওয়ার সেলফস নাকি আওয়ার সেলফ, এটা হবে আওয়ার সেলফস। ঠিক আছে, এটা কি হবে আওয়ার, উই থেকে কি হবে আওয়ার সেলফস, সেলফ না, এটা আওয়ার সেলফস। ঠিক আছে, আমি কি এরকম লিখেছি নাকি, আমি মনে হয় আওয়ার সেলফ লিখেছি নাকি, এটা দেখুন এটা একটু ভুল হয়েছে, এখানে কি লিখবেন আওয়ার সেলফস, কারণ আওয়ার হচ্ছে কি একটা বহুবচন শব্দ, ঠিক না, এই ক্ষেত্রে বহুবচন হলে কি লিখবেন আওয়ার সেলফস, ভিইএস, আওয়ার সেলফস। ওকে, সো আমরা আশা করি আপনাকে এই ব্যাপারটা যেটা নিয়ে আমরা এখন আলোচনা করছিলাম, সেটা কি নিয়ে আলোচনা করেছি দেখুন, কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন, এদিকে রিফ্লেক্সিভ প্রোনাউন, এদিকে ইনটেন্সিভ প্রোনাউন। ইনটেন্সিভ প্রোনাউন হচ্ছে জোর দেয়, আর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে আপনার ভার্বের প্রভাবকে ঘুরিয়ে সাবজেক্টের উপর নিয়ে আসে। এই দুটি ব্যাপার হচ্ছে কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউনের রুলস রেগুলেশন। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, অথবা আমরা নেক্সট টপিক্সে চলে যাব, একটু ক্রিটিক্যাল টপিক্সের দিকে যাব আর কি। তো আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। এখন দেখুন আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কে আরও একটু ডিপলি একটু জানি। ঠিক আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কে যদি একটু ডিপলি নলেজ রাখতে হয়, তাহলে আপনার যে বিষয়গুলো জানতে হবে, প্রথমেই আমরা বলছিলাম ভার্বের প্রভাবকে ঘুরিয়ে দেয়। এখন কেবল ভার্বই যে অবজেক্ট নেয় এরকম না, অবজেক্ট আরও একজন নিতে পারে, সেটা হচ্ছে কি প্রেপোজিশনও কি করতে পারে, অবজেক্ট নিতে পারে। সো প্রেপোজিশনেও কি হতে পারে, আপনার রিফ্লেক্সিভ প্রোনাউনটা ব্যবহৃত হতে পারে। প্রেপোজিশনে কি হতে পারে, রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হতে পারে। কিভাবে প্রেপোজিশনে কিভাবে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয় এটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, যেমন ধরেন বললাম আই কুকড রাইস ফর মাইসেলফ। দেখুন, ফর মাইসেলফ মানে হচ্ছে কি, এই যে আই রান্না করেছেন, মেইনলি আমরা রান্না করি অন্য কারোর জন্য, ঠিক না, ফর ইউ, ফর হার, কিন্তু না, আপনি করতেছেন কি রান্নাটা এবার
নিজের পকেটে নিয়ে আসছেন, যে আমার জন্য করতেছি ভাই, কারোর জন্য না। তাহলে আপনি কি প্রেপোজিশনের পরও কি করতে পারবেন? রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে পারবেন, এবং প্রেপোজিশনের পর ইউজ করেও কি সাবজেক্টের জন্য বা সাবজেক্টের তরে নিয়ে আসলেন, ঠিক আছে? সো প্রেপোজিশনের পরও বসে এবং এটাকে প্রেপোজিশনের অবজেক্ট বলা হয়। সো আমরা দেখতে পাচ্ছি যে অনলি রিফ্লেক্সিভ প্রোনাউন অনলি প্রেপোজিশনের পর প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে বসে এবং ভার্বের পর ভার্বের অবজেক্ট হিসেবে বসে থাকে। এই দুটি জায়গায় বসে থাকে, হয় ভার্বের অবজেক্ট অথবা প্রেপোজিশনের অবজেক্ট। সো রিফ্লেক্সিভ প্রোনাউন টোটালি ক্লিয়ার যে এটা কেবল অবজেক্ট হিসেবে বসে, হতে পারে ভার্বের অবজেক্ট, হতে পারে প্রেপোজিশনের অবজেক্ট। ওকে, এই ব্যাপারটা আমরা আশা করি মোটামুটি সবাই ক্লিয়ার, ঠিক আছে? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার দেখাবো, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনের পর প্রেপোজিশনযুক্ত রিফ্লেক্সিভ প্রোনাউন যদি প্রেপোজিশনযুক্ত হয় এবং প্রেপোজিশনটা যদি বাই হয়, কি হয়? বাই প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন, বাই প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে এই বাইয়ের পর যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা হবে এটা আসলে বুঝাবে একাকী অর্থ বা একা একা বা নিজে নিজে। আমরা বলি না নিজে নিজে ফুটবল খেলি, নিজে ফুটবল খেলার অর্থ কি হবে বলেন তো দেখি? নিজে ফুটবল খেলি। যারা ধরেন আমি নিজে ফুটবল খেলি বা আমি একা ফুটবল খেলি, এটা ট্রান্সলেশন কি হবে? আমি নিজে ফুটবল খেলি বা একা ফুটবল খেলি। অনেকে খেলে না একা, অনেকে প্রেম করে, ফুটবল খেলা তো স্বাভাবিক। সো সেক্ষেত্রে কি হবে যে আই প্লেড ফুটবল বাই রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে আমার রিফ্লেক্সিভ প্রোনাউন কি? মাই সেলফ। তাহলে এখানে লিখবেন বাই মাই সেলফ। তাহলে দেখুন খেলার ব্যাপারটা আসলে অন্য কারোর সাথে না, নিজের সাথেই খেলতেছেন। আই প্লেড ফুটবল বাই মাই সেলফ। এখানে বাই সেলফ মানে হচ্ছে কি, বাই মাই সেলফ মানে হচ্ছে নিজে খেলা, একা খেলা, একাকী খেলা, অ্যালোন অর্থে এখানে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে? তাহলে আপনি কোনো সেন্টেন্সে যদি একাকী একা হ্যাঁ নিজে কোনো কিছু করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি বাই প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করবেন। ওকে, এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার আপনাদের কাছে। এরপর দেখুন আরেকটা জিনিস শেখাই, গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে যে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং রিসিপ্রাকল প্রোনাউন নামে আরেকটা প্রোনাউন আছে। রিফ্লেক্সিভ ভার্সাস রিসিপ্রাকল প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন নামে দুটি প্রোনাউন আছে। রিফ্লেক্সিভ হচ্ছে কি, আমরা আলটিমেটলি দেখলাম, রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কে আর বলছি না, এগুলো সব ক্লিয়ার। রিসিপ্রাকল প্রোনাউন হচ্ছে কি, যে এটা আসলে পারস্পরিক অর্থে ব্যবহৃত হয়। পারস্পরিক অর্থটা কীরকম? যেমন ধরেন উই লাভ ইচ আদার, এই ইচ আদার শব্দটা হচ্ছে আপনার রিসিপ্রাকল প্রোনাউন। পারস্পরিক মানে কি? যেমন ধরেন উই লাভ ইচ আদার মানে কি, আমি ভালোবাসি তোমাকে, তুমি ভালোবাসো আমাকে, মানে এটা কি গিভ অ্যান্ড টেকেন হচ্ছে, ঠিক আছে? মানে আপনি যেটা করতেছেন সেটা এই ইচ আদার, উই লাভ, এখানে আওয়ার সেলফস না দিয়ে, আওয়ার সেলফস দিলে কি হতো? উই লাভ আওয়ার সেলফস, মানে আমরা আমাদেরকে ভালোবাসি। দেখুন ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা? ধরেন এটা হচ্ছে মিনা, এটা হচ্ছে রাজু। এখন এই দুইজন যদি এই সেন্টেন্সটা বলে যে উই লাভ আওয়ার সেলফ, এর মানে হচ্ছে মিনা মিনাকে ভালোবাসে, রাজু রাজুকে ভালোবাসে। উই লাভ আওয়ার সেলফস। আর যদি এই জায়গায় আপনি লিখেন উই লাভ ইচ আদার, এর মানে হচ্ছে কি, এর মানে হচ্ছে মিনা রাজুকে ভালোবাসে, রাজু মিনাকে ভালোবাসে। দেখুন
অর্থ কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে নিজেদের নিজেদের, ঠিক আছে। আর ইচ আদার হচ্ছে পারস্পরিক, আমি তোমাকে তুমি আমাকে, ঠিক আছে, যেটাকে আমরা বলি এটাকে বলি ওয়ান সাইডেড লাভ। ওয়ান সাইডেডও হয় না, কারণ নিজের, ঠিক আছে। ওয়ান সাইডেড ভালোবাসা কিন্তু অপরকে ভালোবাসে, কিন্তু রিফ্লেক্সিভ হচ্ছে স্বার্থপর। রিফ্লেক্সিভ মানে হচ্ছে স্বার্থপর, ওটা নিজেকে নিজেরা ভালোবাসে। আর এটা ইচ আদার হচ্ছে টু সাইডেড লাভ, ঠিক আছে। একদম মনে করেন বাজিমাত, আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো, দ্যাট মিনস উই লাভ ইচ আদার। ওকে, এই ব্যাপারটা আশা করি আমি বুঝাতে পেরেছি যে রিফ্লেক্সিভ ভার্সাস রিসিপ্রাকলের মধ্যে পার্থক্য কি, এটা নিয়ে আর বেশি বলছি না। ওকে, সো আমরা এখন কিছু ব্যাপার আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে ইমফ্যাটিক অর ইনটেন্সিভ। এটাকে কিন্তু ইমফ্যাটিক প্রোনাউনও বলা হয়, যদিও আপনাদেরকে এখন পর্যন্ত বলিনি। দেখুন, এটাকে ইমফ্যাটিকও বলা যায়, আবার ইনটেন্সিভও বলা হয়। ইনটেন্সিভ প্রোনাউন আর ইমফ্যাটিক, এটা জোর দেয়। সো জোর দেওয়ার ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টকে জোর দেওয়ার জন্য সাবজেক্টের পরপর শব্দটা বসে যায়। তো এই ক্ষেত্রে পরে নাও বসতে পারে, এটা একটু ভালো করে খেয়াল করবেন। মাইসেলফ, আই মাইসেলফ ধরেন বললাম যে কিলড হার, আমি নিজে তাকে খুন করেছিলাম। এক্ষেত্রে আপনার সেন্টেন্সটা আপনি আইয়ে যাকে জোর দিচ্ছেন, আপনি আইকে জোর দিচ্ছেন, তো তার পরপর আপনি মাইসেলফ শব্দটা লিখে ফেলেছেন। এটা স্বাভাবিক রুলস, এটাই সচরাচর হয়। কিন্তু এটাই যে হতে হবে এরকম না, আপনি চাইলে মাঝে মাঝে কি করতে পারেন, একটু নাড়াচাড়া করতে পারেন, ঠিক আছে। নাড়াচাড়া করে এই মাইসেলফ শব্দটাকে আপনি একদম সেন্টেন্সের শেষে নিয়ে বসাতে পারেন। শেষে নিয়ে বসালেও আপনাকে না করবে না। তবে খেয়াল করবেন যে অবশ্যই আপনার কি হতে হবে, অবশ্যই রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে আলাদা হতে হবে। মানে বুঝতে হবে যে এটা ইন্টেন্সিভ প্রোনাউন। বুঝার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে এটা অবজেক্ট কিনা। দেখুন, এটা কিন্তু অবজেক্ট না। আই কিলড হার হচ্ছে অবজেক্ট। তার মানে যদি অবজেক্ট না হয়, তার মানে আপনি শিওর হয়ে যাবেন যে এটা আসলে ইনটেন্সিভ প্রোনাউন, এবং এটা আপনার এই আইকে জোর দেওয়ার জন্যই বসেছে। যদিও সাথে সাথে বসে নাই, সেন্টেন্সের শেষে বসেছে, তবুও আইকেই জোর দিচ্ছে বা আপনার এমফ্যাসাইজ করছে। এমফ্যাসাইজ করে এই কথাটা আর এই কথাটা একই কথা, এটা যে কথা এটা একই কথা। তবে এটা লেখার সৌন্দর্য হিসেবে যেটার সাথে যাকে জোর দিবেন তার পরপরই লেখাটা স্বাভাবিক, তবে এইখানে লেখাটাও অস্বাভাবিক না, এটাও প্রচলিত। আপনি শেষে, সেন্টেন্সের একদম শেষেও লিখতে পারবেন, ঠিক আছে। আপনার যদি কনফিউশন হয় তাহলে দেখবেন যে এটা অবজেক্ট কিনা, কারণ আমরা জানি রিফ্লেক্সিভ প্রোনাউন কেবল অবজেক্ট পজিশনে বসে। ওকে, সো আজকে আমাদের এই পর্যন্তই ক্লাস। আমরা আজকে দুটি ক্লাস নিয়েছি, ইন্টেন্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, সেই সাথে রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা হচ্ছে ক্লাস 1-এর বি, এবং আগের ক্লাসটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, সেটা হচ্ছে এটা 1-এর বি, আর আগেরটা ছিল 1-এর এ এর পার্ট 3। সো আমরা আজকে দুটি ক্লাস নিলাম। সো আশা করা যাচ্ছে আপনারা ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, এবং আমাদের যে পিডিএফগুলো আছে সেগুলো একটু পড়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ওকে, সো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।